সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন 20 কোটিতে আপনাদের সাথে আছে আমি তাসফ নিফার। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস ভাই। স্বাগত জানাচ্ছি এই বিশ্বকাপ আয়োজনে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ফিরে এসেছে, বিশ্বকাপ নিয়ে আমরা আলোচনা করবো, যেহেতু বিশ্বকাপ নিয়ে বিশেষ এই অনুষ্ঠান। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিসিবি অনেকটা হতাশায় প্রকাশ করেছে, যদিও এক্সপেকটেশন ছিল সুপার 8 বা দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে। আপনার জায়গা থেকে আসলে বাংলাদেশের পারফরমেন্সটা ওভারঅল কেমন লেগেছে? প্রথমত বাংলাদেশ জাতীয় দল যখন এই ওয়ার্ল্ড কাপে যায়, বাংলাদেশ জাতীয় দলের প্রথম যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে কি সুপার 8 কনফার্ম করা। আমরা 2007 সাল থেকে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলছি। 2007 সালে প্রথম বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল, এরপরে কিন্তু আমরা কোনোবারই দ্বিতীয় রাউন্ডে যেতে পারি নাই। 2 নম্বর, বাংলাদেশ এখন 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সর্বোচ্চ 2টো ম্যাচ জিতেছিল। ওই আলোকে আমরা যদি দলীয় পারফরমেন্সটা বিশ্লেষণ করি, বাংলাদেশ জাতীয় দলের দলগত পারফরমেন্সটা বিগত সময়ের যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের চেয়ে ভালো হয়েছে। বাংলাদেশ জাতীয় দল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে। বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত টোটাল 3টা ম্যাচ জিতেছে। তো দলগত পারফরমেন্স অবশ্যই বাংলাদেশের বিগত বছরগুলোর থেকে ভালো ছিল। এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যাই, আমার দৃষ্টিতে এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের বোলারদের পারফরমেন্স যে কোনো দলের চেয়ে ভালো তো ছিলই। আমার মনে হয় টপ 3টা বোলিং পারফরমেন্স টিমের মধ্যে একটা ছিল বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপে। মুস্তাফিজ কেম ব্যাক ভেরি স্ট্রং। আমরা মুস্তাফিজের গত কয়েক বছরের পারফরমেন্স নিয়ে একটু হতাশা প্রকাশ করেছিল সাধারণ দর্শকরা। মুস্তাফিজ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে এবং এই ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজের অন্যতম সেরা পারফরমেন্স আমরা দেখেছি। এই ওয়ার্ল্ড কাপে তানজিম সাকিব নতুন ক্রিকেটার, বেশি দিন ধরে দলে খেলছে না, তার পারফরমেন্স খুবই স্ট্রং ছিল। তবে এই ওয়ার্ল্ড কাপের যদি একটা পারফরমেন্সকে আমরা হাইলাইট করতে হয় বা একটা প্লেয়ারকে হাইলাইট করতে হয়, সেটা রিশাদ হোসেন। আমরা গত 10-12 বছর ধরে বাংলাদেশে লেগ স্পিনার একটা হাহাকার দেখেছি। সেই জায়গা থেকে রিশাদ হোসেন আমাদের জন্য অনেক 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 আশার বাণী নিয়ে এসেছেন। টুর্নামেন্টের টপ 5 উইকেট টেকার্সের মধ্যে একজন আছেন। যৌথভাবে রশিদ খান এবং রিশাদ হোসেন 14টা উইকেট নিয়ে এই ওয়ার্ল্ড কাপে শেষ করেছেন। বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপে একদম সোজাসাপটা হতাশার জায়গা ছিল ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিংটা একেবারে প্রত্যাশা অনুযায়ী হয়নি। বাংলাদেশ যেই ম্যাচগুলো জিতেছে সেখানে আমাদের ব্যাটসম্যানরা বোলারদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করতে পারেননি। এবং ওভারঅল যদি বাংলাদেশের ব্যাটিংটা এই ওয়ার্ল্ড কাপে আরেকটু স্ট্রং পারফরমেন্স হতো, তাহলে বাংলাদেশের দলগত পারফরমেন্স আরও বেটার হতো এবং দলীয় অবস্থান হয়তো আরও বেটার হতো। ভাই, আমরা টেস্ট প্লেইং কান্ট্রি যদি চিন্তা করি, অপোজিটে আমরা এর আগে 2007-এ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম এবং এইবার শ্রীলঙ্কাকে হারিয়েছি। আর কোনো টেস্ট প্লেইং কান্ট্রিকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে হারাতে সক্ষম হইনি। আসলে এই জায়গাটা থেকে শুধু ব্যাটারদের সক্ষমতা নাকি ওভারঅল টিমের কোনো সক্ষমতার জায়গাটা? না, আমার কাছে মনে হয় যে আমরা যদি বাইলেটারাল সিরিজ দেখি, আমরা এখন মোটামুটি সবাইকে অলমোস্ট হারিয়ে ফেলেছি। সো দলগতভাবে শুধুমাত্র যে আমরা ওই দিক থেকে চিন্তা করি সেটা না। এই ওয়ার্ল্ড কাপে আমরা উই স্টার্টেড ভেরি স্ট্রং। শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি। সাউথ আফ্রিকার ম্যাচটা ইট অলমোস্ট দেয়ার। আমরা সাউথ আফ্রিকার সাথে খুবই ভালো কম্পিট করেছি এবং এনি গিভেন ডে হয়তো এই ম্যাচটা আমাদের হতো। আপনার ফরম্যাট বাই ফরম্যাট যেতে হবে এবং যেটা আমি আগেও বলেছি যে এর আগে 2007 সালে আমরা 2টা ম্যাচ জিতেছিলাম। এরপরে প্রত্যেকটা টি-20 বিশ্বকাপে কিন্তু আমাদের 2টার বেশি উইন ছিল না, যেটা এবার আমরা 3টা হয়েছে। বোলারদের পারফরমেন্স আমার মনে হয় যে বিগত যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের তুলনায় এবার বাংলা বোলারদের পারফরমেন্স অনেক উজ্জ্বল ছিল। বোলারদের পারফরমেন্সকে যদি ব্যাটসম্যানদের পারফরমেন্সটা কমপ্লিমেন্ট করতে পারতো, তাহলে হয়তো যেই স্ট্যাটটা আপনি নিয়ে এসেছেন সেই স্ট্যাটটা হয়তো আজকে উল্লেখ করতে হতো না। ব্যাটারদের পারফরমেন্সে যে জায়গাটা আপনি দেখেছেন, আসলে আমাদের এটাকে আসলে উইকেটের প্রতি একটু হলেও নজর দেওয়া বা যে উইকেটে খেলা হয়েছে সেটা কি একটু দোষারোপ করবেন কিনা যে ব্যাটারদের পারফরমেন্স একটু ঘাটতি ছিল? সেটা দোষারোপ একেবারেই করতে চাই না, কারণ বাংলাদেশের জন্য উইকেট যদি ডিফিকাল্ট থেকে থাকে, তাহলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করা 20টা টিমের জন্য উইকেটটা ডিফিকাল্ট ছিল। আমরা যদি এই টুর্নামেন্টের পুরো ট্রেন্ডটা দেখি, ইউএসএ পার্টে কোনো দলই স্বাভাবিক ব্যাটিং পারফরমেন্স করতে পারেনি এবং এই ওয়ার্ল্ড কাপটি কিন্তু বিগত বছরের ওয়ার্ল্ড কাপগুলোর থেকে অনেক লো স্কোরিং ছিল। এটার অন্যতম কারণ ইউএসএতে যেই উইকেটগুলোতে খেলা হয়েছে সেই উইকেটগুলো
ব্যাটসম্যানদের কোনোভাবেই সাহায্য করে নাই। ডালাসের দু একটা ম্যাচ বাদে নিউ ইয়র্কে ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, ফ্লোরিডাতে ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, ওয়েস্ট ইন্ডিজেও যে ভেন্যুগুলোতে খেলা হয়েছে শুধুমাত্র আমরা ট্রিনিডাড অ্যান্ড টোব্যাগোর ম্যাচ হাই স্কোরিং দেখেছি, বার্বাডোসের উইকেটও ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহজ ছিল, কিন্তু আমরা যদি অন্যান্য উইকেট দেখি, গায়ানার উইকেট, সেন্ট ভিনসেন্টের উইকেট, সেই উইকেটগুলো ব্যাটসম্যানদের ওভাবে আমরা সাপোর্ট করতে দেখিনি। আর ঠিক বিশ্বকাপের আগে আমরা যেহেতু আইপিএল দেখেছি, আইপিএলে 220-230 রান হয়েছে, সেটা চেজ হয়েছে, তো ওইটার সাথে অনেক সময় যেটা হয় না যে রিসেন্ট হিস্ট্রিটা মানুষের মনের মধ্যে থাকে, ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু রানের পরিমাণটা খুব একটা বেশি হয়নি। হ্যাভিং সেইড দ্যাট, আমরা যেমন ক্লাব ফুটবলে অনেক রান দেখি, অনেক গোল দেখি, কিন্তু ওয়ার্ল্ড কাপে যখন দেখি এত গোল হয় না, ঠিক ওরকমভাবে যখন ইন্টারন্যাশনাল খেলা হয় তখন ব্যাটে বলের ডিফারেন্সটা কিন্তু কমে আসে। উইকেট সবার জন্যই কঠিন ছিল, বাংলাদেশের জন্যও কঠিন ছিল, তবে যেই দলগুলো এই বিশ্বকাপে সফল হয়েছে, যেমন সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া যারা ফাইনাল খেলেছে, তারা কিন্তু ইউএসএ পার্টটা থেকে বের হয়ে সুপার 8-এ এসে তাদের ব্যাটসম্যানরা ফ্লারিশ করেছে, যেটা আমাদের টিমের ক্ষেত্রে হয়নি। কোনো ব্যাটারের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু দেখেছেন কিনা, যে এক্সপেকটেশন ছিল খুব ভালো করবে, আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে যাওয়ার সময় তার পারফরম্যান্সটা একটু হলো অপ্রত্যাশিত লেগেছে? পার্টিকুলারলি যে জায়গাটা আমার কাছে এই ওয়ার্ল্ড কাপে একটু দুঃখজনক মনে হয়েছে সেটা হচ্ছে কি টপ অর্ডারের ব্যাটিং। লিটন পরবর্তী লাস্টের দিকে এসে হি পিকড আপ ভেরি ওয়েল, বাট টপ অর্ডার একটা দলের টোনটা সেট করে দেয়। আমরা সবসময় যে কোনো দলই, যেমন রোহিত শর্মার কথা বলি, লাস্ট 2টা ম্যাচে রান করেছেন, বিরাট কোহলি রান করেছেন, সাউথ আফ্রিকার কিন্তু টপ অর্ডাররা ইউএসএ পার্টে ওনারা স্ট্রাগল করলেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পার্টে এসে তারা রান করেছেন। বাট আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে টপ অর্ডার থেকে একেবারে ভালো পারফরমেন্স আমরা পাইনি। শান্তকে নিয়ে আলাদা করে কিছু বলবেন কিনা? মানে অনেক সমালোচনা হচ্ছে অধিনায়কত্ব, কারণ ব্যাটিং এ রান পাচ্ছে না, পাশাপাশি অধিনায়কত্ব নিয়ে সমালোচনা তৈরি হচ্ছে। না, সমালোচনা, আমরা খুবই আবেগপ্রবণ জাতি, আমরা বাংলাদেশ দলকে অনেক ভালোবাসি, আমাদের প্রত্যাশার পারটা অনেক উপরে ছিল, সেটা হয়তো মিট হয়নি দেখে আমরা অনেক সমালোচনা করছি। বাট নাজমুল হোসেন শান্ত গত 2 বছর বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন। একটা টুর্নামেন্ট দিয়ে একটা ব্যাটসম্যানকে জাজ করা বা রাইট অফ করা একেবারে ঠিক হবে না। বাংলাদেশ টিমের 2 সিনিয়র ক্রিকেটার এখন পর্যন্ত সাকিব এবং মাহমুদুল্লাহ 2জন খেলেছে ওয়ার্ল্ড কাপে। এখন তাদের নিয়ে তাদের আসলে প্ল্যানিংটা কি করা উচিত? তাদেরকে আসলে আর কতদিন ধরে প্ল্যানিং এ রাখা উচিত বা কি মানে হওয়া উচিত বলে মনে হচ্ছে? বিশ্বকাপের যখন খেলা হয় তখন সবসময় প্ল্যানিংটা কিন্তু ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ হয়। তো এই বছর ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2024, 2026-এ নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা ইন্ডিয়ার মাটিতে হবে। ডেফিনেটলি আই এম প্রিটি শিওর দ্য সিলেক্টরদের একটা প্ল্যান আছে, তারা এখন থেকেই পরবর্তী ওয়ার্ল্ড কাপ নিয়ে তারা হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন, এবং এটা একেবারে তাদের প্ল্যান এবং টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। বাট একটা জিনিস কিন্তু মানুষ অনেক কিছু চেঞ্জ করতে পারে, নিজের বয়সটা কিন্তু মানুষ কমাতে পারে না। সো মাহমুদুল্লাহ 37+, সাকিবও 36+ হয়ে গিয়েছে, তো এই বয়সটা তাদের পক্ষে মনে হয় 26 সাল পর্যন্ত থাকবে না। বাট হ্যাভিং সেইড দ্যাট, ক্রিকেট ফর্মের খেলা, পারফরমেন্সের খেলা, তারা যদি পারফরমেন্স করতে থাকে এবং তারা যদি সিলেক্টর প্ল্যানে থাকে তাহলে হয়তো হবে, আর যদি সিলেক্টরের প্ল্যানে তারা না থাকেন বা তাদের পারফরমেন্স যদি সেভাবে তাদের সাপোর্ট না করে, তখন সিলেক্টরের প্ল্যান হয়তো থাকবে না। ওভারঅল ওয়ার্ল্ড কাপ যদি বাদ দিয়ে আমরা টি20 ফরম্যাটে বাংলাদেশ টিমটাকে আপনি কিভাবে মার্কিং করবেন বা কেমন জায়গায় রয়েছে? বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশ ক্রিকেট 1971 সালের পরের থেকে যেভাবে শুরু হয়েছে ওয়ানডে ক্রিকেট দিয়ে, এবং ওয়ানডে এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ সাফল্যের জায়গা। বাংলাদেশ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমরা লাস্ট 4-5 বছরে কিন্তু আস্তে আস্তে করে পারফরমেন্সটা পিক করতে শুরু করেছি। আমরা দেশে মাঠে টেস্ট রেগুলার জিতছি, বিদেশে গিয়েও টেস্ট জিতা শুরু করেছি, এবং সেখানে আমাদের পারফরমেন্সের যে জায়গাটা সেটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকেই আসছে। বাংলাদেশ টিমের টি20 পারফরমেন্সটা বৈশ্বিক ইভেন্টে, বাইল্যাটারাল না, বৈশ্বিক ইভেন্টে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বড় সাফল্য পাইনি, এটা বাস্তবতা। তবে বাইল্যাটারালের সাফল্য আস্তে আস্তে যখন আমরা রেগুলার আরও পাওয়া শুরু করবো, আমরা কিন্তু এখন হোমে জিতছি, অ্যাওয়েতেও জিতা শুরু করেছি, আস্তে আস্তে যখন এইটা আমরা যখন বৈশ্বিক ইভেন্টে ট্রান্সফার করতে পারবো, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে না, আমাদের দল সফল হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি যে সেদিন একজনের সাথে গল্প করছিলাম, 2023 সালের আগ পর্যন্ত
বাংলাদেশের মানুষ বলেন বা বাংলাদেশের প্লেয়াররা বলেন বা সবাই বাংলাদেশের যারা জনগণ তারা বাইল্যাটারাল ক্রিকেটের সাফল্য দেখেছেন এবং তারা এই সাফল্য উদযাপনও করেছেন। এখন বাংলাদেশ টিমের যদি ওভারঅল বড় টিমে পরিণত হতে হয় রেগুলার বেসিসে, তাহলে আমাদের বৈশ্বিক যে ইভেন্টগুলো রয়েছে, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এই জায়গায় সাফল্য যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে যতদিন না পারবো ততদিন আমাদের এই সমালোচনাগুলো সহ্য করে যেতেই হবে। যখন থেকে আমরা বৈশ্বিক ইভেন্টে ধরেন কোয়ার্টার ফাইনাল খেলা বা সেমিফাইনাল খেলা বা ফাইনাল খেলা বা ট্রফি জেতা, তখনই কিন্তু আস্তে আস্তে এই যে সমালোচনা বা এই যে হতাশার জায়গাটা সেটা আস্তে আস্তে মুছে যেতে শুরু করবে। ভাই আমরা আরো আলোচনা করবো, একটা বিরতির সময় আছে, ফিরছি। বিশেষ করে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন 20 কুড়িতে। আমি কথা বলছিলাম শারীন হাফিজ সাথে। আপনার বাংলাদেশ এবং আফগানিস্তান এবারের বিশ্বকাপে এই ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছিল এবং বাংলাদেশের একটা সমীকরণ ছিল 12 ওভার 1 বলে একটা সেমিফাইনালে যাওয়ার। এই সমীকরণটা আসলে মেলানো সম্ভব ছিল কিনা, আপনার এন্ড থেকে কি মনে হয়েছিল? সাধারণ দর্শক হিসেবে অবশ্যই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতুক। 115 রান বাংলাদেশে 12 ওভারের মধ্যে চেস করতে হতো। এটার দুইটা অংশ রয়েছে। কেউ যদি মনে করেন যে না আমরা অল আউট খেলতাম, 12 ওভারের মধ্যে এটা ট্রাই করে দেখা যেত, এটা একটা অংশ। আর একটা হচ্ছে কি আমরা জিতে বের হতাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যেই উইকেটে খেলা হয়েছে এবং যেই বোলিং অ্যাটাকের সাথে খেলা হয়েছে, এইখানে অল আউট খেলতে গেলে রিস্ক এলিমেন্টটাই বেশি ছিল। বাট আমার কাছে একদম সাধারণ দর্শক হিসেবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে কি বাংলাদেশের এই ম্যাচটা জেতার মতো ছিল এবং এই ম্যাচটা জিতে ওয়ার্ল্ড কাপ শেষ করলে খুবই ভালো হতো এবং আমরা খুবই খুশি হতাম। মানে সেই জায়গাটাতে একটু হলো আমরা পিছিয়ে ছিলাম, ম্যাচটা আসলে শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। আমি একদম আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী ওই ম্যাচটা 12 ওভারে ওই উইকেটে ওই বোলিং এর এগেইনস্টে 12 ওভারে জেতাটা খুবই কষ্টকর ছিল। বাট চেষ্টা করা যেত কিনা, মানে চেষ্টা তো করা যেতই, অবশ্যই চেষ্টা করা যেত। যেটা টিমের শান্ত তার প্রেস কনফারেন্সে বলেছে যে আমাদের একটা সার্টেন টাইমের পর মনে হয়েছে যে না এখানে 12 ওভারে এটা রান করা সম্ভব না। দেখুন একটা কন্ডিশনে প্লেয়াররা কোচিং স্টাফ যখন সামনাসামনি ইনভলভ থাকে, আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে 12 ঘন্টা আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়েদার, ওয়েস্ট ইন্ডিজের উইকেট তারাই ভালো বুঝছে এবং তারাই ভালো জাজ করতে পেরেছে ম্যাচ। তবে আমি এটা মনে করি যে ম্যাচটা জিতে বের হওয়াটাই আমাদের ওই দিন দরকার ছিল এবং হলে খুবই ভালো হতো। আমরা বিশ্বকাপ থেকে আসার পর একটা নিয়ে কথা হচ্ছে, আফগানিস্তান সিরিজ ছিল আমাদের একটা, সেই সিরিজটা শোনা যাচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। বাতিলও হয়নি। এই মেসেজটা খুবই রং। সিরিজটা ক্যান্সেলও হয়নি, সিরিজটা বাতিলও হয়নি। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে আমরা তো প্রতি বছর যেটা আইসিসি করে কি যে প্রত্যেকটা সাইকেল আছে, যেমন 23 থেকে 27, 22 সালে কিন্তু কোথায় কবে কোন দিন কোন জায়গায় কি ফরম্যাটে খেলা হবে এটা সবগুলো বোর্ড একসাথে বসে এটা ডিসিশন নিয়েই নেয়। তো 22 সালের মিটিংয়ে আফগানিস্তান সিরিজের সময়সূচিটা নির্ধারিত হয়েছিল জুলাই মাসে, 24 সালের জুলাই মাসে হবে। 2টা টেস্ট, 3টা ওয়ানডে, 3টা টি20। কিন্তু যখন 22 সালে মিটিং শেষে যখন 2023 সালে আমরা এসে পড়লাম, তখন আসলে আনফর্চুনেটলি আফগানিস্তানের কোনো ফিক্সড ভেন্যু তারা করতে পারে নাই। আফগানিস্তান কিছু সিরিজ তারা ইউএইতে খেলছে, কিছু সিরিজ তারা শ্রীলঙ্কাতে খেলছে। তো 23 সাল থেকে যেহেতু আমরা বুঝতে পারছিলাম যে তাদের ভেন্যুটা ফিক্স না, তো তখন থেকে আমরা আসলে তাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করা হয়েছিল যে যেহেতু আমরা ভেন্যুটা ফিক্স করতে পারছি না, আমরা এই খেলাটা কোনো একটা সুবিধাজনক টাইমে যেই সময় ওয়েদার বা অন্যান্য কোনো ফ্যাক্টর ডিস্টার্বড হবে না সেই জায়গায় আমরা সরিয়ে নিই। তো তখন থেকে 23 সাল থেকেই কিন্তু এইটা সিচুয়েশনটার ব্যাপারে কমিউনিকেশন হচ্ছিল। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ট্যুর যখন হয় এটার পিছনে কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট, দুইটা বোর্ডেরই অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। যেমন আমরা যদি ভিজিটার হই, আমাদের ওই সময় ট্রাভেলিং রয়েছে, ওই সময় আমাদের কন্ডিশনের একটা ব্যাপার রয়েছে, প্লেয়ারদের ওয়ার্কলোড একটা ব্যাপার রয়েছে। আবার হোম বোর্ড যে অর্গানাইজ করে তার কিন্তু ওই সময় অর্গানাইজ করতে পারবো কি না, কোন মাঠে করব, কিভাবে করব, মিডিয়া, তারপর প্লেয়ারদের ট্রান্সপোর্টেশন, অনেক ফ্যাক্টর রয়েছে। সো একটা সিরিজ আসলে আমরা যেমন
22 সাল থেকেই কিন্তু 27 সাল পর্যন্ত আমরা প্ল্যান করে প্রত্যেকটা বোর্ডই ফিক্স করা থাকে। তো 23 সাল থেকে যখন এটা কমিউনিকেশন হচ্ছিল তখন থেকে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল ইনফর্মালি, যে এটা যেহেতু আফগানিস্তানের একটা ফিক্স ভেন্যু রয়েছে সেটা হচ্ছে কি ইউএই, তো জুলাই মাসে ইউএতে আসলে এটা বাস্তবিক অর্থে খেলাটা কোনোভাবেই সম্ভব না। তো আমরা এটা বারবার বলছিলাম যে এটা একটা সুবিধাজনক সময় আমরা সরিয়ে নিই, আমরা খেলবো, উই আর কমিটেড, আমরা ম্যাচগুলো সবই খেলবো, কিন্তু এমন একটা সময় যেখানে ভেন্যু বা আবহাওয়া কোনো ফ্যাক্টর হবে না। তো তখন তারা বলছিল ঠিক আছে আমরা এটা বিবেচনা করব, আমরা দেখি। তো এটা আমরা যখন 2024 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এটা ফর্মালি তাদের জানানো হয় যে জুলাই মাস এখন পর্যন্ত যেহেতু ভেন্যু ফিক্স হয়নি, তো এই সময় খেলাটা আসলে মনে হয় করাটা ঠিক হবে না বা হচ্ছে না, চলো আমরা একটা সুবিধাজনক সময় এটা আমরা সরিয়ে নিই। তো তাদের 2 মাস পরে একটা কমিউনিকেশন আসে যে আমরা চেষ্টা করছি। এখন তখনও তাদের ভেন্যুটা রেডি ছিল না, কোথায় খেলা হবে আমরাও জানতাম না, তারাও জানতো না। পরে আমরা এটা আসলে মে মাসে এসে আমরা আবারও তাদের ইনফর্ম করি যে না, যেহেতু এখন পর্যন্ত ঠিক হয় নাই, ইট উইল বি টু লেট টু অর্গানাইজ আ সিরিজ, এটা আমরা খেলবো কিন্তু পরে সরিয়ে নিই। তো ঠিক জুন মাসের মাঝামাঝি এসে তারা বলে যে না, আমরা আসলে ভারতে অর্গানাইজ করতে পারছি, তো আমরা এই টাইমটা খেলতে চাই। তো আমার কাছে মনে হয় যে একটা সিরিজ আসলে 1 বছর 1.5 বছর আগের থেকে এটা প্ল্যানিং করা শুরু হয়ে যায়, তো ইট ওয়াজ টু লেট, এবং এটা একটা ফ্যাক্টর। দি সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে কি জুলাই মাসে যেখানে ভেন্যুটা সিলেক্ট করা হয়েছে সেখানে 12 থেকে 15 দিন বৃষ্টি আছে, পাশাপাশি ওখানে অ্যাভারেজ ওয়েদার হিট থাকে 35 to 39 ডিগ্রি সেলসিয়াস। সো বৃষ্টি, হিট, খেলা হবে কি হবে না, ভেন্যু কনফার্মেশন ছিল না। এই কারণে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিলাম বাই 20 তারিখ যে এখন এই সিরিজটা খেলাটা ঠিক হবে না। তো আমরা আমাদের পজিশনে ঠিক ছিলাম, বাট রিসেন্ট গত 2-1 দিনের যে কমিউনিকেশন সেটা হচ্ছে গিয়ে অতি সত্ত্বর, মানে খুব তাড়াতাড়ি এই সিরিজটা কোথায় কবে কিভাবে হবে সেটা 2 বোর্ডের মধ্যে একটা আলোচনা হয়ে গিয়েছে অলরেডি। এটা হয়তো কামিং ডেজ এটা বের হয়ে মিডিয়ার কাছে চলে আসবে যে কোথায় হতে যাচ্ছে। কিন্তু সিরিজটা বাতিল না, সিরিজটা রিশিডিউল হবে, বাতিল হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কমিটমেন্ট এবং আইসিসি এবং অন্যান্য বোর্ডের কমিটমেন্টের প্রতি খুবই দায়িত্ববান, এবং উই আর ভেরি কমিটেড। এই সিরিজটা অতি সত্বর আমরা রিশিডিউল করে এটা ডেট ঘোষণা করে দেওয়া হবে। এটা নিয়ে যেটা আলোচনা হচ্ছিল আসলে নেতিবাচক হিসেবে তুলে ধরা হচ্ছিল একটা বিষয় যে এলপিএল এবং গ্লোবাল টি20-র কারণেই নাকি আসলে এই ধরনের সিদ্ধান্ত না, এটা একেবারে ভুল কথা। কারণ আফগানিস্তানের সাথে সিরিজের যে ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড 20 জুন জানিয়ে দেয়, এবং প্লেয়ারদের এনওসিটা ইস্যু করা হয়েছে 28 জুন। সো প্লেয়ারদের এনপিএলে খেলা বা না খেলার সাথে এটার কোনো সম্পর্ক ছিল না, বরং যখন এইটা কনফার্ম হয়েছে তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ারদের এনওসির ব্যাপারটা বিবেচনা করেছে। এর আগে কিন্তু এটা প্লেয়ারদের এনওসির ব্যাপারটা একেবারে বিবেচনাধীন ছিল না, এবং প্লেয়াররাও জানতো যদি ওই সিরিজ হয় তাহলে তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা হবে না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারদের কাছে দেশের খেলাটা সবার আগে, এরপরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যে এলপিএল বা গ্লোবাল টি20 বা সর্বোচ্চ লিগ যদি আইপিএল বলা হয়, এই ধরনের লিগগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি বাড়ানোর বিষয়ে আসলে ক্রিকেট বোর্ডের চিন্তা বা প্ল্যানিং কি কোনো কিছু রয়েছে? দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ কমিটেড টু অর্গানাইজ ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং আমাদের যে নিজস্ব যে ফ্র্যাঞ্চাইজি লিগ সেটা বিপিএল। বাংলাদেশের পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্চ থেকে মে মাস, এই 2 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেটটা মোটামুটি সব বোর্ডই খেলে না, বিকজ আইপিএল থাকে এবং আইপিএলে সমস্ত দেশের পার্টিসিপেশনই থাকে। এখন আনফর্চুনেটলি যেহেতু বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে পার্টিসিপেশন কম, ওই টাইমটা আমরা যেই টিমগুলো আইপিএলে পার্টিসিপেশন কম তাদের সাথে আমরা কিছু সিরিজ খেলে থাকি। অ্যাপার্ট ফ্রম দ্যাট কিন্তু ওই টাইমটা সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু হয় না। তো এখন বাংলাদেশের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট রয়েছে, দ্যাট ইজ বিপিএল, এবং এরপরে বাংলাদেশের সারা বছর জুড়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকে। এখন আমরা অন অ্যান অ্যাভারেজ বছরে 6টা থেকে 7টা সিরিজ খেলি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসিটা হচ্ছে কি, এই ফাঁকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকে এবং ওই প্লেয়ার যদি ফিট থাকে এবং তার যদি ইনজুরি কোনো কনসার্ন না থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো রেগুলারই এনওসি ইস্যু করছে। এটা তো আসলে টি20-এর যে ডেভেলপমেন্টের জন্য কিছু হলো কাজ না। দেখুন, টি20 ডেভেলপমেন্ট ঠিক আছে, মানে একটা ধরুন XYZ একজন প্লেয়ার, সে তার দেশের খেলা আগে, তার বিপিএল রয়েছে, এরপরে যদি সে কোনো একটা জায়গায় কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পায় এবং ওই সময় যদি বাংলাদেশের কোনো খেলা না থাকে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি বিবেচনা করবে সে ওই টুর্নামেন্ট খেলতে পারবে কি পারবে না। এখন কারো যদি ইনজুরি কনসার্ন থাকে, ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে,
তাকে তো আর জোর করে সে যদি খেলতে চায়ও তখন তাকে প্রিভেন্ট করার জন্য, কারণ একটা প্লেয়ার পিছনে একটা বোর্ড, যে কোনো বোর্ড, শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, যে কোনো বোর্ডের একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়ার আগে 10 থেকে 12 বছর ইনভেস্টমেন্ট থাকে, তারপর ওই প্লেয়ারটা তার দেশের জন্য অ্যাসেট। এখন কোনো বোর্ডই কিন্তু তার দেশের খেলাকে ক্ষতিগ্রস্ত করে তাকে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে দেবে না। ইন্ডিয়া প্রাইম এক্সাম্পল, ইন্ডিয়ান প্লেয়াররা আইপিএল ছাড়া কিন্তু কোথায় খেলে না। অবশ্যই, তো একদমই আমরা শেষ পর্যায়ে আছি নাফিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই বিশ্বকাপ আয়োজনে অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এর সাথে শেষ করছি বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন 20 করে সাথে থাকার জন্য ধন্যবাদ।